মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্বের অস্বীকৃতি, তাদের উপর জাতিগত নিপীড়ন ও মাতৃভূমি থেকে বিতাড়নের কারণেই রোহিঙ্গা সংকটের শুরু। 2017 সালে যা মানবিক এক বিপর্যয়ে পরিণত হয়, যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘ তাই রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে। রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী একটি স্বতন্ত্র মুসলিম জাতিগোষ্ঠী, যাদেরকে মিয়ানমার সরকার নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না। 8ম শতাব্দীতে আরবদের আগমনের মধ্য দিয়ে আরাকানে মুসলমানদের বসবাস শুরু হয়। পরবর্তীকালে এই মুসলিম জনপদই রোহিঙ্গা নামে পরিচিতি লাভ করে। 9ম-10ম শতাব্দীতে আরাকান রাজ্য রোহান কিংবা রোহাও নামে পরিচিত ছিল। সেই কারণেই এখানকার অধিবাসীরা রোহিঙ্গা নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় 1430 থেকে 1784 সাল পর্যন্ত 22,000 বর্গমাইলের এই রাজ্য স্বাধীন ছিল। মিয়ানমারের রাজা বেদাওয়াফা এটি দখল করার পর বৌদ্ধ আধিপত্য শুরু হয়। একসময় ব্রিটিশদের দখলে আসে এই ভূখণ্ড। তখন তারা মিয়ানমারের 139টি জাতিগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে, কিন্তু তাতে রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্ত ছিল না, যার ফলে অস্বীকৃতই থেকে যায় রোহিঙ্গাদের নাগরিকত্ব। 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মিয়ানমার। শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা। সেই সময়ে পার্লামেন্টে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব ছিল। তবে 1962 সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করলে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন নেমে আসে। সে সময় মিয়ানমারের সব নাগরিককে জাতীয় নিবন্ধন কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু রোহিঙ্গাদের দেওয়া হয়েছিল শুধু বিদেশি পরিচয়পত্র, যা তাদের চাকরি এবং শিক্ষার সুযোগকে সীমিত করে ফেলে। রোহিঙ্গাদের সংখ্যা যাতে না বাড়ে, সেই জন্যও আরোপ করা হয় একের পর এক বিধিনিষেধ। 1978 সালে মিয়ানমার সেনাবাহিনীর নাগামিন অপারেশনে প্রথমবারের মতো নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত হয় রোহিঙ্গারা। অনেকেই আশ্রয় নেয় বাংলাদেশে। পরবর্তীকালে 1991-92 এবং সবশেষ 2017 সালে সবচেয়ে বড় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে বাংলাদেশে। 2017 সালের 25শে আগস্ট রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা এবং জাতিগত নিধন শুরু হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2017 সালের পর রাখাইন রাজ্য থেকে প্রায় 7 লাখেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে দেশের কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী বাস করছে। ভাসানচরের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে 30,000 রোহিঙ্গাকে। রোহিঙ্গারা নিজ দেশেই পরবাসী, সব ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। আর কিছুদিন পর পর জাতিগত নিপীড়নের ঘটনা তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে গৃহযুদ্ধের যন্ত্রণা। আর বাধ্য হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনযাত্রার মানও স্বভাবতই খারাপ। তাদের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা চরমভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। শরণার্থীদের জন্য পর্যাপ্ত খাদ্য, আশ্রয়, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক পরিষেবা নিশ্চিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বিশ্বজুড়ে মানবিক আর্থিক সহায়তা সীমিত করেছে ট্রাম্প প্রশাসন। USAID এবং BPRM এর মাধ্যমে ওই মানবিক সহায়তার একটি অংশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য আসে। সহায়তা কমে গেলে তা রোহিঙ্গাদের মানবিক সংকটটাকে আরো বাড়িয়ে দেবে বলে মনে করেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞরা। ফুড ক্রাইসিসের ব্যাপারটা তৈরি হতে পারে, বিশেষ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যে তাদের ফান্ড কাটের কারণে যেটা কমিয়ে আনতে হয়েছে, এটার একটা সামাজিক অস্থিরতাও তৈরি করতে পারে। অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, 7 বছরের বেশি সময় ধরে 10 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশে, যা আর্থিক ও সামাজিকভাবে বাংলাদেশকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। এখন বিশেষ করে মার্কিন মানবিক সহায়তা বন্ধ হয়ে গেলে তা রোহিঙ্গা জনগোষ্ঠীকে অপরাধের দিকে ঠেলে দিতে পারে, যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটা বড় হুমকি। যদি তাদের রেগুলার যে খাদ্যটা তারা গ্রহণ করে থাকে, নিউট্রিশনটা কমে গেলে মাতৃমৃত্যুর হার বেড়ে যেতে পারে, অপুষ্টি বেড়ে যেতে পারে, বিভিন্ন বয়সে বিশেষ করে শিশুদের মধ্যে শিশু মৃত্যুর হার বেড়ে যেতে পারে। যদিও তাদের জন্মের হার অনেক বেশি, তারপরেও আমরা চাই না যে অপুষ্টির কারণে মানুষ মারা যায়। সেই জায়গাগুলো তৈরি হবে, এবং যখন তাদের অভাবের জায়গাগুলো, বিশেষ করে তাদের যদি পুষ্টির অভাব বা খাদ্যাভাবটা তৈরি হয়, সেইটা স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হতে পারে।
আসিফ মুনির বলেন, রোহিঙ্গাদের স্থায়ীভাবে প্রত্যাবাসন একটি জটিল এবং কঠিন কাজ। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব নয়। তৃতীয় দেশের প্রত্যাবাসন এক্ষেত্রে সাময়িক সমাধান হতে পারে। যেহেতু মিয়ানমারের সিচুয়েশন এখনো কন্ট্রোলের মধ্যে আসেনি বা স্থিতিশীল অবস্থা নাই সেখানে এখনো, এইটা যতদিন না আসে এবং এটা আসলে খুব ডিফিকাল্ট। কাজেই এখন মিনিমাম 5 থেকে 10 বছর একটা পরিকল্পনা থাকা উচিত যে কিভাবে এটা যদি অল্টারনেটিভও কোনো মেকানিজম থাকে। আমি যেটা অনেক সময় বলি, থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট এটা একটা টেম্পোরারি সলিউশন হিসেবে আসতে পারে। অনেকেই মনে করেন যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট মানেই হচ্ছে যে ইউএস গভর্নমেন্টের যেটা ফ্যাসিলিটেট করা ওয়েস্টার্ন কান্ট্রিজে পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন, এটা হচ্ছে প্র্যাকটিস। সেইটা সাউথ ইস্ট এশিয়াতেও সম্ভব যদি সেইভাবে আলাপ আলোচনা করা যায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে 13 মার্চ ঢাকায় এসেছেন। রোহিঙ্গাদের মানবিক সংকট নিজ চোখে দেখতে যাবেন কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে। 14 মার্চ শুক্রবার একসঙ্গে 1 লাখ শরণার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইফতারে যোগ দেবেন তিনি। সফরকালে রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া, সেপ্টেম্বরে ঢাকায় রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।